গ্রিন কার্ড পেলে তোমাকেও সেখানে নিয়ে যেতে পারবে আর তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তাই তিনি আমার কথা রাখতে অস্বীকার করেছে। আমার ভাগ্যে যদি ইউরোপ যাওয়া থাকে তবে সেটা হবে, কিন্তু এভাবে বাবার সিদ্ধান্ত আমি মেনে নিতে পারি না। এখন হাজারো বললে আমি বাবার কাছে যাব না সেখানে। তোমার বাবার সিদ্ধান্ত আমিও মানতে পারি না নয়ন, তাই তো তোমাকে নিয়ে চলে এসেছি। আমি তোমার বাবার আর আমার জীবনের অনেক স্মৃতি আমার একটা ডায়েরিতে লিখে রাখতাম। আমার সেই ডায়েরিটা তোমার কাছে দিচ্ছি, কারণ তোমার বাবাকে নিয়ে লেখার মতো আর কিছুই নেই। এটা তোমার কাছে থাকুক। না, তুমি তোমার কাছে রাখো। আমাদের দুজনের প্রেমের শুরু থেকে এই পর্যন্ত সব কিছু এখানে লেখা আছে, তবে বিস্তারিত নয়, খুব অল্প অল্প করে সব লেখা আছে। তুমি পড়লে খুব ভালো লাগবে। আমি তখন মায়ের একটা হাত আমার মাথায় ধরে বললাম, ও মা, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? মা বলল, আচ্ছা ঠিক আছে, যাব না। তুমি এখন ঘুমিয়ে পড়ো, রাত 3টে পেরিয়ে গেল। এটাই মায়ের সঙ্গে আমার শেষ কথোপকথন। খুব দেরি করে ঘুমানোর জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু খুব সকালবেলা প্রচুর চিৎকার চেঁচামেচি শুনে নিজেই ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি মায়ের রুমের সামনে সবাই কান্না করছে। দৌড়ে গিয়ে দেখি বিছানায় মায়ের লাশ পড়ে আছে, তার মুখ থেকে সাদা লালা বের হয়ে একাকার অবস্থা। খালা কাঁদতে কাঁদতে সবার সঙ্গে বলছিল, মা সকালে উঠে ফজরের নামাজ পড়েছেন। বাইরে তখনও অন্ধকার ছিল। খালা যখন দেখলেন যে মা জেগে উঠেছে, তাই তিনি চা বানাতে গেলেন। তারপর চা নিয়ে মায়ের রুমের সামনে এসে দেখে দরজা বন্ধ। ডাকাডাকি করতে লাগলো, কিন্তু ভেতর থেকে গোঙানির শব্দ পেলেন। অনেক কষ্টে একটা ছিদ্র দিয়ে ঘরের মধ্যে তাকালেন। রুমের মধ্যে যদিও অন্ধকার ছিল, কিন্তু তবু বিছানায় শুয়ে মায়ের ছটফটানি বোঝা যাচ্ছিল খুব। তারপর তিনি চিৎকার দিয়ে সবাইকে ডাক, আক্রমণ করেছে তাদের চিনতে পেরেছেন? না স্যার, চিনতে পারিনি। তবে তাদের মধ্যে নয়ন মানে আমার চাচাতো ভাই ছিল। ওর কণ্ঠ আমার কাছে পরিচিত, তাই স্পষ্ট চিনতে পেরেছি। নয়ন হচ্ছে আমার চাচার প্রথম স্ত্রীর সন্তান। ছেলে তার বাবাকে খুন করার চেষ্টা করেছে? জি স্যার, 9 বছর আগে নয়নের মা আত্মহত্যা করে মারা গেছে। চাচির মৃত্যুর জন্য নয়ন তার বাবাকে দায়ী করে, তাই পুরনো প্রতিশোধ নিতেই এই আক্রমণ। আপনার চাচা সেটা জানতেন? জি, কিন্তু তার ধারণা ছিল এত বছর পরে হয়তো সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। নয়ন তার মামার কাছে চট্টগ্রামে থাকতো, তার সঙ্গে আমাদের কারো কোনো যোগাযোগ নেই। আপনার চাচিকে ডাকুন, তার সঙ্গে কিছু কথা বলতে হবে। ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে ইতিমধ্যে চোখ লাল করে ফেলেছে। দারোগা সাহেব সামনে এসে দাঁড়িয়ে ফুঁসতে লাগলো। আপনার দেশে আসার আগে তার প্রথম সন্তানের বিষয় কিছু বলতেন? হ্যাঁ, সবসময়ই বলতেন। তিনি তার প্রথম স্ত্রীকে খুব ভালোবাসতেন। একটা সমস্যার জন্য আমার সঙ্গে তার বিয়ে হয়, কিন্তু সেটা প্রথম স্ত্রী মানতে না পেরে আত্মহত্যা করে। তিনি তার সন্তানকে অনেক বোঝাতে চেষ্টা করতেন, কথা বলতেন, কিন্তু ছেলের রাগ কমেনি। তাই যদি হয় তাহলে হঠাৎ করে দেশে আসার সিদ্ধান্ত নিলেন কেন, যেহেতু অনেক বছর নাকি আপনারা আসেননি? আমার শ্বশুর অসুস্থ। বছর 3 আগে আমার শাশুড়ি মারা গেছে, তখন আসিনি। মাসখানেক ধরে রাতুলের বাবাও আমার শ্বশুর বারবার করে অনুরোধ করেছেন, তাই এসেছি। তারা বলেছিল যে ঢাকা থেকে একবার গিয়ে বাড়িতে উঠতে পারলে তারপর আর সমস্যা হবে না। আপনারা দেশে ফিরবেন সে কথা কি সেই ছেলে মানে নয়ন জানতো? জি না, শুধু শ্বশুর বাড়িতেই জানতো। আপনার কি মনে হয় যে এটা ওই ছেলেটারই কাজ, নাকি অন্য কোনো শত্রু আছে? আমি কিছুই বুঝতে পারছি না। আমার ধারণা ছিল ছেলে যতই রাগারাগি করুক, কিন্তু নিজের বাবাকে খুন করবে না। কিন্তু এখন তো সবকিছু নিজের চোখে দেখলাম। দারোগা সাহেব, যে গাড়িতে করে তারা এসেছিল সেই গাড়ির নাম্বার মনে আছে? কি কালারের গাড়ি, তারপর কোন ব্র্যান্ডের, এসব কিছু খেয়াল করেছেন? রাতুল বলল, সাদা কালারের গাড়ি ছিল, তবে প্লেট নাম্বার দেখতে পারিনি। তারা কজন ছিল? 3 জন বের হয়েছিল গাড়ি থেকে।
আর মনে হয় একজন গাড়ির ড্রাইভার ছিল। তাহলে মোট 4 জন। জি। আমি 4 জন পুলিশ পাহারার ব্যবস্থা করছি, আপনারা সাবধানে থাকবেন। আর এটা হচ্ছে সেনাবাহিনী নিয়ন্ত্রিত হসপিটাল, তাই এখানে কেউ আক্রমণ করার সাহস পাবে না। তবুও আমি তাদেরকেও ইনফরমেশন দিয়ে রাখবো যাতে নতুন করে যেন আপত্তিকর কিছু না ঘটে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। বিমস দার্শনিকের মতো ঘরের সামনে হাত পা ছড়িয়ে বসে আছে নয়নের ছোট খালা রাবেয়া বেগম। তার সামনেই বসে আছে তার স্বামী খলিল আহমেদ শিকদার। খলিল সাহেব নিজের স্ত্রীকে বারবার বোঝাতে লাগলো। যা হবার হবে, এত টেনশন করতে হবে না। রাবেয়া বলল, বুবু মারা যাওয়ার পর থেকে নয়ন তার জীবনটা এলোমেলো করে নিল। এখন আবার কেন ঝামেলা করতে গেল বলেন তো? দেখো, এসবে আমাদের হাত কি? তোমার ভাই নিজের কাছে তো রেখেছে ওকে, তারপরও যদি ভালো হতে না পারে আমরা কি করব? কিন্তু মনকে কিভাবে বোঝাবো বলেন? সেদিন যদি তোমার বুবু আত্মহত্যা না করতেন তাহলে আজ তার সন্তান এভাবে বিপদের মধ্যে যেত না। তিনি নিজে কিন্তু তার সন্তানকে ভালোভাবে মানুষ করতে পারতেন। কতটা বছর ধরে তিনি স্বামী ছাড়া দেশে থাকতে পারলো, আর যেই শুনলো বিয়ে করেছে অমনি মরে গেল। বোনের আত্মহত্যার কথা শুনে হঠাৎই মুখের আকৃতি পরিবর্তন হয়ে গেল রাবেয়ার। হঠাৎ করেই যেন নতুন অজানা কারণে তার মনের মধ্যে কিছু জেগে উঠল। কিসের একটা ভয় যেন তার মুখের ওপর ফুটে উঠেছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ঠিক দুপুর 1টার দিকে নয়নের কাকা মনোয়া হোসেন কল দিলেন নয়নের মামার কাছে। তারপর উপহাস করে বললেন, নিজের বোনের গুন্ডা ছেলেকে দিয়ে তার বাবাকে খুন করার চেষ্টা করাচ্ছেন নাকি? নয়নের মামা আফজাল খনকার বললেন, মানে কি? আমি কেন তাকে দিয়ে তার বাবাকে খুন করাতে যাব? আমি তো জানতামই না সে ঢাকায় গেছে। কি জানেন আর কি জানেন না সেটা সময় বলে দেবে খন্দকার সাহেব। আপনার ভাইটা আগে সুস্থ হয়ে বাড়িতে আসুক, তারপর না হয় হিসাবটা নিয়ে বসা যাবে। কিসের হিসাব? দেখুন, আমার ভাই বিয়ে করেছে ঠিকই, কিন্তু সে তো আপনার বোনকে ত্যাগ করেনি। জেদের জন্য আপনার বোন আত্মহত্যা করলো আর নিজের সন্তানকে বানিয়ে গেল শয়তানের দাদা। ভাবতেই আফসোস লাগে যে ওই কুলাঙ্গালের শরীরে আমার বংশের রক্ত। মুখটা একটু সংযত করেন, আর যা কিছু হচ্ছে সেটা কীভাবে সমাধান করা যায় ভাবুন। দরকার হলে আমিও গ্রামের বাড়িতে যাব, তবে এসবের সমাধান করার দরকার। অবুঝ একটা ছেলে তার মনের মধ্যে পুষে রাখা রাগের জন্য ভুল করে জীবন নষ্ট করবে, এটা কারোরই কামনা নয়। গ্রামের বাড়িতে আপনাকে তো আসতেই হবে, ইচ্ছে করে না হলেও আইনের চাপে। আপনারাও কি পাগলামি করছেন নাকি? না হলে তো শান্তিতে থাকা যাবে না। বিকেল 4:17 জামাল রেস্টুরেন্টের বাদামতলা চট্টগ্রামের মুখোমুখি বসে আছে কাজল ও হিয়ালুস ইসমাইল সাজু। দুজনেই নীরব, কারণ সাজু তার মোবাইলে কিছু একটা নিয়ে ব্যস্ত আছে। কাজল এমন পরিস্থিতিতে কিছু বলার সাহসও পাচ্ছে না, কারণ সাজু নামের এই মানুষটা তার অপরিচিত। মোবাইল টেবিলের ওপর রেখে সাজু সরাসরি কাজলের দিকে তাকিয়ে বলল, আপনি রাসিমার বান্ধবী তাই না? জি ভাইয়া, আমার নাম কাজল। বলেন, কিসের জন্য দেখা করতে চেয়েছিলেন? আসলে আপনাকে বিষয়টা বলা ঠিক কিনা বুঝতে পারছি না, তবুও মনে হচ্ছে আপনাকে বলে যদি কিছু করতে পারি। সাহিত্যিকের মতো বিশাল আকারে বর্ণনা না করে সরাসরি বলেন। কিছু খাবেন? না, খাবো না। আসলে সাজু ভাই, আমার একটা বন্ধু তার বাবাকে আজকে সকালে খুন করেছে। মানে নিজের বাবাকে খুন? জি ভাই, তবে এর পিছনে অনেক কাহিনী আছে, আপনি চাইলে সবটা বলবো। আচ্ছা বলেন তাহলে। এরপর কাজল এক নাগাড়ে নয়নের কাছ থেকে শোনা তার সম্পূর্ণ অতীত এবং গতকাল রাতেরও আজকের সকালের সব কিছু বলল। সবটা শুনে সাজু গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। মনে হয় যেন কোনো একটা রহস্যের মধ্যে ঢুকে যাচ্ছে সাজু। কাজল বলল, নয়ন যদি তার বাবাকে খুন করে তাহলে আর কোনো খোঁজ নেই কেন? সাজু বলল, হয়তো সে ভেবেছে পুলিশ তার নাম্বার দিয়ে খুঁজে বের করবে, তাই নিজের নাম্বার বন্ধ করে দিয়েছে। কিন্তু অন্য নাম্বার দিয়ে হলেও তো আমাকে তার জানানোর কথা ছিল। কেন, আপনি কি তার বস? খুন করে আপনাকে কল দিয়ে জানাবে অপারেশন সাকসেসফুল? তবুও আপনি তো গোয়েন্দা, তাই যদি আমাকে একটু সাহায্য করতেন। দেখুন, আপনি নিজেই জানেন খুন করার জন্য ছেলেটা চট্টগ্রাম থেকে ঢাকায় গেছে, তারপর সে আজ সকালে খুন করেছে।
তাহলে আমি গিয়ে কি করব সেখানে? ওকে যদি খুঁজে বের করতে পারতেন। যেহেতু খুন হয়েছে সেহেতু পুলিশ তাকে খুঁজে বের করবে, চিন্তা করবেন না। তবে একটা কাজ করতে পারবেন? কি কাজ? আমি একটু নয়নের মায়ের সেই ডায়েরিটা পড়তে চাই, আর তার মায়ের সঙ্গে বা মামাতো ভাইয়ের সঙ্গে দেখা করতে চাই। আমি তাহলে কল দেব। আচ্ছা, কল দিয়ে জিজ্ঞেস করুন তাদের বাসা কোথায়, আর একটু দেখা করতে পারবে কিনা। কাজল কল দিল মামাতো ভাইয়ের কাছে, সঙ্গে সঙ্গে রিসিভ করলো নয়নের মামাতো ভাই খালিদ মিনহাজ। মিনহাজ বলল, কে বলছেন? আমি কাজল, নয়নের বন্ধু। সকালবেলা আমি আপনার কাছে কল করেছিলাম। ও আচ্ছা, এটা আপনার নাম্বার? আমি কিন্তু আপনার কাছে কল করতে চেয়েছিলাম, কিন্তু সকাল থেকে এত পরিমাণ অপরিচিত নাম্বারে কল এসেছে, তাই বুঝতে পারছিলাম না কোনটা আপনার নাম্বার। আচ্ছা শুনুন, নয়নের বাবা মারা যায়নি, তিনি বেঁচে আছে। গুলি লেগেছিল কিন্তু মারা যায়নি। তাহলে নয়ন কোথায়? ও কেন যোগাযোগ করেনি আপনার সঙ্গে? না। আচ্ছা শুনুন, আমার এক পরিচিত মানুষ, তিনি খুনের মামলার রহস্য বের করতে চেষ্টা করে। তার সঙ্গে আমি দেখা করেছি, আর নয়নের সব কিছু বলার পরে সে আপনার সঙ্গে দেখা করতে চায়। নাম কি? সাজু। মানে সাজু ভাই? জি, আপনি চিনেন? হ্যাঁ চিনি, পুলিশের চাকরি করি, আর একজন পরিচিত গোয়েন্দার নাম জানবো না? আপনারা চলে আসুন, আমি বাসায় আছি, ঠিকানা টেক্সট করে দিচ্ছি, চলে আসুন। মিনহাজদের বাসায় ড্রয়িং রুমে বসে আছে সাজু, কাজল, মিনহাজ ও তার বাবা। মিনহাজদের বাবার দিকে তাকিয়ে সাজু বলল, আপনার বোন অনেক ধার্মিক মহিলা ছিলেন, তাই না? জি, কিন্তু একটা ভুল সিদ্ধান্তে বোনটা আমার তার জীবনের সকল আমল শেষ করে দিল। কেন আত্মহত্যা করে আল্লাহর নিষেধ অমান্য করে চলে গেল। সাজু আস্তে আস্তে বলল, আসলে কি সে আত্মহত্যা করেছিল নাকি তাকে খুন করা হয়েছে, সেই অনুসন্ধান করছেন আপনারা? চমকে গেল সবাই। আফজাল খন্দকার বিড়বিড় করে বলল, কি বলছেন আপনি? না তেমন কিছু না, কিন্তু আমি যতটা শুনলাম তা থেকে এটুকু ধারণা হচ্ছে যে তাকে খুন করা হয়েছে। যে মহিলা রাতে তাহাজ্জুদ নামাজ পড়লেন, সকালবেলা ফজরের নামাজ পড়ল, সেই মহিলা কোনো দিনই আত্মহত্যা করবে না। মানুষের মতামত পরিবর্তন হতে সময় লাগে না। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? খুলনা জেলার তেরখাদা উপজেলায়। তার মানে আমার পাশাপাশি। আমি বাগেরহাটের সন্তান। আচ্ছা যাই হোক, নয়নের কাছে তার মা একটা ডায়েরি দিয়ে গিয়েছিল, সেটা কি আপনার বাসায় আছে? মিনহাজ বলল, হ্যাঁ আমাদের রুমে আছে। একটু কষ্ট করে নিয়ে আসবেন। মিনহাজ চলে গেল ভেতরে। সাজু আবারও জিজ্ঞাসা করলো, আপনার বোন যে সুসাইড নোট লিখে গেছে, সেই নোটটা কি এখনো আছে? আফজাল সাহেব আমতা আমতা করে বলল, কত বছর আগের জিনিস, এখনো থাকে নাকি? না, তবুও এরকম জিনিস সবাই রেখে দেয়, কারণ অনেকদিন পরে যদি পুলিশের ঝামেলা আসে তখন যেন দেখাতে পারে। তাহলে গ্রামের বাইরে থাকতে পারে। মিনহাজ ডায়েরি নিয়ে প্রবেশ করলো। সাজু তার হাত থেকে ডায়েরি নিতে নিতে বলল, আর একটা ছোট উপকার করতে হবে মিনাজ সাহেব। জি বলেন সাজু ভাই। আপনার ফুপু মৃত্যুর আগে যে সুসাইড নোট লিখে গেছে সেটা সংগ্রহ করতে হবে। আমার বিশ্বাস সেটা আপনি জোগাড় করতে পারবেন। মিনহাজ বলল, সেটা তো বাবার কাছে আছে, গত বছর গ্রামের বাড়িতে গিয়ে বাবা নিয়ে এসেছে, এখানে নিয়ে আসবো। সাজু কিঞ্চিত হাসি দিয়ে বলল, হ্যাঁ নিয়ে আসুন। মিনহাজ আবারও ভেতরে গেল। সাজু তখন আফজাল খানদারের দিকে তাকিয়ে রইল আর বলল, নয়নের বাবাকে সে খুন করার চেষ্টা করেছে কিনা জানি না, নয়ন কোথায় সেটাও আমি জানি না, জানতেও চাই না। তবে আমি এটা পরিষ্কার বুঝতে পারছি নয়নের মা আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। আপনার সঙ্গে আবারও দেখা হবে। আমি আপাতত ডায়েরি আর চিঠি নিয়ে আপনার গ্রামের দিকে যাব। একটু সতর্ক থাকবেন, কারণ সত্য একদিন বের হয়। আমার মৃত্যু নিয়ে কেবল বিচলিত হবে না। আমি সজ্ঞানী পৃথিবী থেকে বিদায় নিচ্ছি। বেশি ঝামেলা না করে আমার মা বাবার কাছে পুরনো গোরস্থানে আমাকে কবর দিয়ে আমার সন্তানকে বলবেন সে যেন আমাকে ক্ষমা করে দেয়। আমার স্বামীর এমন অবিচার আমার সহ্যের সীমা অতিক্রম করে ফেলেছে, তাই এইরূপ সিদ্ধান্ত। আমি কারো স্ত্রী নয়, আমি শুধু নয়নের মা, রেবেকা আফরোজ।
খুব ভালো করে সুসাইড নোটের দিকে তাকিয়ে আছে সাজু ও কাজল। ডায়েরির মধ্যে আগেই চোখ বুলিয়ে নিয়েছে সে। দুই স্থানে হাতের লেখা দুই ধরনের, কোনো মিল নেই। তাই সাজু মিনহাজের দিকে তাকিয়ে বলল, আপনি কি ডায়েরি পড়েছেন কখনো? না, তবে সুইসাইড নোটটা পড়েছি। ডায়েরিটা ফুপুর ব্যক্তিগত জীবনের লেখা, তাই সেটা পড়ার আগ্রহ ছিল না। তবে গভীর রাতে নয়ন মাঝে মাঝে পড়তো। তারপর পড়া শেষ হলে সিগারেট ধরিয়ে ব্যালকনিতে বসে থাকতো। সাজু তখন আফজাল খন্দকারের দিকে চেয়ে বললেন, আপনারা কি সত্যিই কোনো কারণে ভুল করেও আপনার বোনের মৃত্যুর রহস্য জানতে চাননি? দেখুন, স্পষ্ট সুসাইড নোট ছিল, তাই এসব নিয়ে আর কোনো কথা ওঠেনি। সুসাইড নোটটা আপনার বোনের লেখা নয় আফজাল সাহেব, ডায়েরির পাতার লেখা। আর এই নোটটা ভালো করে দেখুন। এসব জানার জন্য কিন্তু গোয়েন্দা হতে হয় না, সামান্য নজর দিলেই এগুলো বোঝা যায়। আসল কথা হচ্ছে আপনার বোনের দিকে কেউ ভালো করে খেয়ালই রাখেনি, তাই না? না, আসলে আমি চট্টগ্রামে ছিলাম। নয়ন কাজলের কাছে বলেছিল তার বাবা মা নিজেরা পছন্দ করে বিয়ে করেছে, যদিও পরিবার থেকে বিয়ে করানো হয়েছে, কিন্তু সেখানে কার কার আপত্তি ছিল জানতে পারি? মানে আপনার পরিবার থেকে আর নয়নের দাদা বাড়ির থেকে কে কে বিয়েটা চাননি? প্রথম সবাই আপত্তি করলেও পরে কিন্তু সবাই মেনে নিলাম। আর ওদের বিয়ে হয়েছিল প্রায় 26 থেকে 27 বছর আগে। তখনকার কথা কীভাবে মনে থাকে বলেন? ঠিক আছে, এগুলো গ্রামের মধ্যে গিয়ে আমি আস্তে আস্তে খুঁজে বের করব। আপনি ভালো থাকবেন আর গ্রামের বাড়িতে খোঁজ খবর রাখুন। একটা কথা বলি সাজু সাহেব, বলেন। আমার বোনকে যদি সত্যি সত্যি হত্যা করা হয়ে থাকে তাহলে আপনি সত্যিটা খুঁজে বের করুন। আপনার যত টাকা ফিস আসবে আমি সবটাই আপনাকে দেব। সাজু কিঞ্চিত হাসলো। হাসলেন যে? আমি টাকার জন্য কখনো মামলার কাজ করি না। আল্লাহর দয়াই অনেক আছে আমাদের। যা করি সবটাই ভালো লাগে তাই করি। তাছাড়া আমি কোনো চাকরি করি না, সব সময় শুধু ঘুরে বেড়াই। তাই এটাই করি, যেন সময়টা রহস্যময় হয়ে কাটে। সাজু ও কাজলের সঙ্গে সঙ্গে মিনহাজও বেরিয়ে এসে বাইরে। রাস্তায় দাঁড়িয়ে মিনহাজ সাজুর দিকে তাকিয়ে বলল, আপনার যে কোনো সাহায্যের জন্য আমাকে আগে বলবেন সাজু ভাই। আমি আপনাকে সর্বদা সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে থাকব। এই মুহূর্তে আপনাকে একটা কাজ করতে হবে। বলেন। অলংকার বাস স্ট্যান্ডে গিয়ে গতকাল নয়ন কোন গাড়িতে ঢাকায় গেছে সেটা বের করতে হবে। জানি এটা খুব ঝামেলার ব্যাপার, তবুও চেষ্টা করতে দোষ নেই। ভালো ভালো ব্র্যান্ডের যতগুলো পরিবহন আছে সবগুলোতে নয়নের ছবি ও ফোন নাম্বার দিয়ে চেক করবেন। এটা একদম অসম্ভব একটা কাজ। সবাই আগে উত্তরা আবদুল্লাহপুর হয়ে গাজীপুর যেসব গাড়ি যায় সেগুলো চেক করবেন। নয়ন যেহেতু বিমানবন্দর যেতে চেয়েছে সেহেতু উত্তরার গাড়িতে সে উঠবে। চেষ্টা করুন। কিন্তু কেন করতে হবে সাজু ভাই? কারণ আমি জানতে চাই নয়ন ঢাকায় পৌঁছাতে পেরেছে নাকি তার আগেই তাকে কেউ নিজের হাতে বন্দি করেছে। মানে? একটা কথা ভেবে দেখুন মিনাজ সাহেব, নয়ন হুট করে পিস্তল পাবে কোথায়? ঢাকায় গিয়ে সঙ্গী জোগাড় করা, তারপর প্রাইভেট কার জোগাড় করে আক্রমণ করা, এটা কি সিনেমার কোনো ঘটনা যে সব কিছু পরিচালক ব্যবস্থা করে দিবে আর হিরো গিয়েই অ্যাকশনে যাবে? না। যদি এমন হতো যে নয়ন তার বাবাকে ছুরি দিয়ে আঘাত করেছে তাহলে কিছুটা বিশ্বাস হতো। আর সে মুখোশ পড়বে কেন? দুটো পরিবারের সবাই জানে নয়নের রাগের কথা, কারণ নয়ন এসবের মধ্যে কখনো যাবে না। আমার কাছে সবকিছু পেঁচিয়ে যাচ্ছে সাজু ভাই। যদি আপনার ফুপু খুন হয়ে থাকে তাহলে নয়নের বাবার এই আক্রমণ আর 9 বছর আগে সেই খুনের সঙ্গে সম্পর্ক আছে। এমন কেউ আছে যিনি নয়নদের পরিবার ধ্বংস করতে চায়, আর সেই জন্য নয়নের মাকে 9 বছর আগে খুন আর এখন নয়নের বাবাকে খুন করে নয়নকে আইনের কাছে অপরাধী করবে। তাহলে তো ধ্বংস হবে। নয়নও তার বাবা আর মাকে তো আগেই খুন করা হয়েছে। আপনার কথায় যথেষ্ট যুক্তি আছে সাজু ভাই। আমি এখনই অলংকার যাব, তারপর যেভাবেই হোক সেই পরিবহন খুঁজে বের করব। জি, চেষ্টা করুন আর আমার নাম্বারটা রাখুন। আপনি এখন কোথায় যাবেন? না হলে আপনি চলুন না আমার সঙ্গে অলংকার। আমি এখন মেসে যাব, তারপর গোছগাছ করে ঢাকায় রওনা দেব। সেখানে গিয়ে নয়নের বাবার সঙ্গে কথা বলে চলে যাব আপনাদের গ্রামের বাড়িতে। বলেন কি? তারপরে এখন থেকে কাজে লেগে যাচ্ছেন? এই মামলার প্রতি আমার আলাদা রহস্য আছে মিনাজ সাহেব। যেমন? আমার মা মারা গেছে, তখন আমি খুব ছোট্ট ছিলাম। বাবা লন্ডনে থাকতেন। মা মারা গেছে একটা অসুখে পড়ে। নিজের অন্তিম সময়ে মা বাবার অনুরোধ করেছিল
বাবাকে দেশে আসার জন্য, কিন্তু বাবা ততটা গুরুত্ব দেয়নি। অথচ হুট করে মা একদিন চলে গেল, আর দাদা দাদির কাছে বলে গেল সারা জীবন তাদের কাছে রাখতে। তাই তো হাজারো চেষ্টা করে বাবা আমাকে লন্ডনে স্থায়ী করতে পারে না। যদিও আমি বছরে বছরে বেড়াতে যাই, এই পৃথিবীতে আমি আমার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু তাকে কোনোদিন বুঝতে দিইনি। আপনার মাকে ভালোবাসেন না? মা তো এখন পৃথিবীতে নেই। তা ঠিক। আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছে, সেখানে আর দুটো মেয়ে আছে। তারা আমাকে আপন ভাইয়ের মতো সম্মান করে। বুঝতে পারছি। নিজের সঙ্গে নয়নের অনেকটা মিল আছে, তাই আগ্রহ খানিকটা বেশি। আপনার জীবনটা অদ্ভুত সাজু ভাই। সাজু দীর্ঘশ্বাস ছাড়ল। সাজুরা বের হবার পরপরই আফজাল খন্দকারও তার মোবাইল বের করে নয়নের কাকা মনোয়ার হোসেনের কাছে কল দিলেন। নয়নের কাকা তখন ঢাকার হাসপাতালে পৌঁছে গেছেন। কিছুক্ষণ আগেই ভাইয়ের সঙ্গে সামান্য কথা বলে বাইরে দাঁড়িয়েছিলেন। পকেটের ফোনটি রিং হতেই বের করে রিসিভ করলো। বিআই সাহেব, আমি বলছিলাম, হ্যাঁ, চিনতে পেরেছি। নাম্বার তো সেভ করাই আছে, চিনব না কেন? দিলওয়ার এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, সুস্থ। গুন্ডা ছেলের আফসোস হচ্ছে নিশ্চয়ই। আমি একটা কারণে আপনাকে কল দিলাম। কি কারণ? একটু আগে আমার বাসায় একটা ছেলে এসে অনেক কিছু বলে গেল। সে একজন গোয়েন্দা, প্রতিটি কথার মধ্যে প্যাঁচ লাগিয়ে দেয়। গোয়েন্দা আপনার বাসায়? হ্যাঁ, সে দিলওয়ারের আহত হওয়ার বিষয়ে কোনো আগ্রহী নয়। তাহলে? ছেলেটা নয়নের মায়ের সুসাইড নোট আর ব্যক্তিগত ডায়েরি পড়লো। তারপর বলল যে রেবেকা আত্মহত্যা করে নাই, ওকে নাকি খুন করা হয়েছে। কি বলছেন আপনি? হ্যাঁ, ছেলেটা মনে হয় খুব তাড়াতাড়ি আমাদের গ্রামের বাড়িতে যাবে। তার নিজেরও গ্রামের বাড়ি বাগেরহাটে। এ তো আরেক ঝামেলায় আগমন হচ্ছে। ঘটনা ঠিক কোন দিকে যাচ্ছে বলেন তো? আমি জানি না, এই ছেলে সব কিছু খুঁজে বের করতে পারবে বলে মনে হয়। আপনি তো আমার মাথার মধ্যে টেনশনের বীজ বপন করে দিলেন। আমি ভাবছি গ্রামের বাড়িতে যাব। আমিও তাহলে যাব। আচ্ছা। দামপাড়া বাস স্টপে চট্টগ্রাম। রামিসা বলল, আমাকে সঙ্গে নিলে আপনার কি খুব বেশি সমস্যা হবে? হ্যাঁ হবে, কারণ আমি এখন ঢাকায় যাব, আর সেখান থেকে গ্রামের বাড়ি। তোমাকে সঙ্গে নিয়ে তো এত জার্নি করা যাবে না রামু। আমার কিছু হবে না, আমি আপনার সঙ্গে যাব সাজু ভাই। রামু শোনো, আগের বার ঢাকায় তোমার আত্মীয় ছিল, সেখানে গিয়ে তুমি ছিলে। শাকিলের বাবার সেই মৃত্যুর রহস্য তোমাকে সঙ্গে রেখেছি, কিন্তু এটা সম্পূর্ণ গ্রামের ঝামেলা। আপনি তো বললেন আপনার বাড়ির কাছেই, তাহলে আপনার বাড়িতে থাকবো। আপনি তো আমার আত্মীয়, তাই না সাজু ভাই? আমি কিন্তু সিরিয়াস। আমিও সিরিয়াস। আচ্ছা ঠিক আছে, আমি আগে যাই, তারপর তুমি না হয় 2 দিন পরে যেও। সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। মেলা মেলা ধন্যবাদ। গাড়ি ঢাকার উদ্দেশ্যে চলতে শুরু করেছে। মনটা খারাপ করে নিশ্চুপ দাঁড়িয়ে আছে রামিসা। তার সেই তাকিয়ে থাকার দৃশ্য দেখে অবাক হয়ে গেল সাজু। এই চাউনি কিসের? শুধুই বন্ধুত্ব নাকি ভালোবাসা? যদি ভালোবাসা হয় তাহলে এতটা দূরত্ব কেন তাদের? বাদালপুর গ্রামের বৈশিষ্ট্য ভদ্রলোক হাজি ফজলুস জুয়াদ্দা, তিনি সর্বত্র রাতে খাবার খেয়ে বাড়ির উঠোনে বসেছেন। কাজের ছেলে রমজান পান সাজিয়ে দিয়েছে। হঠাৎ করে ঘরের মধ্যে তার মোবাইল বেজে উঠল। রমজান হাজির সাহেবের হাতে পান দিয়ে মোবাইল আনতে গেল। মুহূর্তের মধ্যে মোবাইল নিয়ে আসতেই হাজির সাহেবের কল রিসিভ করে সালাম দিলেন। অপর প্রান্ত থেকে সালামের জবাবে পরিবর্তে বলে উঠলেন, গ্রামের মধ্যে একটা ছেলে যাচ্ছে রেবেকার খুনের মামলা খুঁজে বের করতে। তার ধারণা যে রেবেকা আত্মহত্যা করে নাই, ওকে খুন করা হয়েছে। এত বছর পরে রেবেকার খুনের রহস্য বের করা হবে, সেটা আমি কল্পনাও করতে পারি নাই। মিনহাজ বলল, বাবা, তুমি কি চাও না ফুপু যদি সত্যি খুন হয়ে থাকে তাহলে তার আসল খুনি ধরা পড়ুক? বলো, চাও না? আফজাল খন্দকারের ছেলে প্রশ্ন শুনে খানিকটা কাশলেন, তারপর নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বলল, নয়ন, ছেলেটা ঝামেলা না করলে আজকে তো রেবেকার মৃত্যু নিয়ে প্রশ্ন উঠতো না। যা হবার তা হয়ে গেছে, সে 9 বছর আগে। এখন নতুন করে কি হবে আল্লাহ জানে। এদিকে ওই গোয়েন্দা ছোকরা কেবল আমার দিকে তাকে রহস্যের হাসি দিচ্ছে। মনে হয় যেন আমি আমার বোনকে মেরেছি। মিনহাজ বলল, নিজের বোনের রহস্যজনক মৃত্যুর সময় বড় ভাই হিসেবে তোমার দরকার ছিল সত্যটা জানা। আরে তখন তো এতটা বুঝতে পারিনি। আচ্ছা বাবা, যেদিন সকালে ফুপু মারা গেছে
তুমি সেদিনই গ্রামের বাড়িতে গিয়েছিলে? হ্যাঁ। তোমার সঙ্গে কি ফুপুর দেখা হয়েছিল নাকি তুমি বাড়িতে যাবার আগেই মারা গেছে? যেদিন নয়নের বাবা বিয়ে করে সেদিন তার ফুফু আমায় কল দিয়ে কান্নাকাটি করে। আমি ওকে বলেছিলাম নয়নকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাওয়ার জন্য, আর আমি সন্ধ্যাবেলা খুলনার গাড়িতে রওনা দিলাম। তোমার কথা মতো ফুপু আমাদের বাড়িতে চলে যায়? হ্যাঁ, আমি বলেছিলাম তুই বাড়িতে যা, আমি এসে একটা ব্যবস্থা করব, কিন্তু আমি বাড়িতে যাওয়ার আগেই তো। আচ্ছা, কিন্তু এসব তোমার বলা দরকার ছিল সাজু ভাইয়ের সঙ্গে। যাই হোক, আমি বলবো, তবে এখন আমি অলংকার যাব, কিছু কাজ আছে। মিনহাজ শব্দ করে মেন দরজা বন্ধ করে বেরিয়ে গেল। আফজল সাহেব পানির পিপাসা অনুভব করতে লাগলেন, কিন্তু স্ত্রীকে ডেকে পানির কথা বলতে ইচ্ছে করছে না তার। সাজু যখন ঢাকায় পৌঁছালো ভোরবেলা, উত্তর বাড্ডার এক বন্ধুর বাসায় উঠলেন। তারপর ওখান থেকে সকাল 9টার দিকে কমিটোলা হাসপাতালে রওনা দিল। রিসেপশনে জিজ্ঞাসা করে সহজে জানা গেল নয়নের বাবা দোতলার হোস্টেলে ভর্তি আছে, 6ষ্ঠ তলায়। মনোয়া হোস্টেলে নয়নের বাবা, দ্বিতীয় স্ত্রী বা বাকি সবাই রাতে তাদের আত্মীয়রা বাসায় ছিল। শুধুমাত্র রাতুল তার চাচার সঙ্গে হাসপাতালে কেবিনে ছিলেন। সাজু আগেই মনোয়ার হোসেনের হাসপাতালে এসেছেন। নয়নের বাবা এখন বেশ সুস্থ। মনোয়ার হোসেনের সামনে গিয়ে সাজু বললেন, আপনি কি নয়নের বড় কাকা? জি। আমার নাম সাজু। আমি একটু আপনার ছোট ভাইয়ের সঙ্গে দেখা করতে চাই। পুলিশ বলেছে বাইরের কাউকে যেন ওর সঙ্গে দেখা করতে না দেওয়া হয়। আমি এই মামলা নিয়েই তার সঙ্গে কথা বলতে এসেছি। আপনারা থাকুন আমার সঙ্গে, আমি তো একা একা দেখা করতে যাব না। তবুও পুলিশের অনুমতি লাগবে, যেটা স্বয়ং ওসি সাহেবের কাছ থেকে। ওসি সাহেবের নাম্বার দেন। আমরা কি তার নাম্বার সঙ্গে নিয়ে বসে আছি? উনি নিজেই আসে আবার চলে যায়, নাম্বার দিয়ে আমরা কি করব? গ্রামের মধ্যে যারা একটু সামান্য কিছু টাকার মালিক, তাদের সমস্যা কি জানেন? যে কোনো স্থানে গেলে নিজেকে তালুকদার মনে করে, কিন্তু আপন বলে খাটাস রাজা সেটা জানে না। মানে? আপনি রেগে যাচ্ছেন কেন? শুনুন, আপনার ভাইয়ের ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। আমি এসেছি নয়নের মা রেবেকা আফরোজের মৃত্যুর বিষয়ে কথা বলতে। আমার পুরোপুরি ধারণা হচ্ছে 9 বছর আগে তাকে হত্যা করা হয়েছে। আপনি কি পাগল নাকি? যদি খুন হতো তাহলে তো আমরাই মামলা করতাম। চিরকুটে লিখে সে আত্মহত্যা করেছে, তাই ওকে কোনো প্রকার ঝামেলা না করে দাফন করা হয়েছে। কিন্তু সেই চিরকুট তো নয়নের মার হাতের লেখা চিরকুট নয়, জনাব মনোয়ার হোসেন। কি বলতে চান আপনি? 227 পৃষ্ঠার এক ডায়েরিতে রেবেকা ম্যাডাম তার আর আপনার ভাইয়ের জীবনী লিখেছেন। সেখানের প্রতিটি পাতায় সবগুলো লেখাই একই রকম। তো কি হয়েছে? আশ্চর্যের বিষয় হচ্ছে সেই 227 পৃষ্ঠার সবগুলো পাতা একরকম থাকলেও 6 লাইনের চিরকুটটা তার সঙ্গে মিলছে না। দেখুন, ডায়েরি লেখার সময় মানুষ নিশ্চিন্তে লিখতে থাকে, কিন্তু সুইসাইড নোট লেখার সময় নিশ্চয়ই ততটা গুরুত্ব থাকে না। হাসতে বাধ্য হলাম। যাই হোক, যেহেতু এসবের ব্যাপারে আপনাদের আগ্রহ নেই, তাই সব কিছু আমি নিজে খুঁজে বের করব। আপনি এখন দয়া করে দেলোয়ার হোসেনের সঙ্গে দেখা করতে দিন। ওসি সাহেব আসুক, অপেক্ষা করুন। সাজুকে সত্যি সত্যি অপেক্ষা করতে হলো, তবে সেটা বেশিক্ষণ নয়। যে 4 জন পুলিশ পাহারা ছিল তাদের মধ্যে একজন ওসি সাহেবের কাছে কল দিয়ে আসতে বলছেন। ওসি সাহেবও কিছু অবহেলা না করে দ্রুত হাসপাতালে এলেন। দেলোয়ার হোসেন আধশোয়া হয়ে বসে আছে। গুলি যেখানে লেগেছে সেখানে ব্যান্ডেজ করা, সাদা ব্যান্ডেজে সামান্য রক্তের দাগ। কেমন আছেন আপনি? জি ভালো, আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি পরিচয় দেওয়ার মতো কেউ নই। আপনার সঙ্গে সামান্য কিছু কথা বলতে এসেছি। আমি একজন ছোটোখাটো গোয়েন্দা বলতে পারেন। দেখুন, আমি জানি আমার সন্তান তার রাগের বশে আমাকে আক্রমণ করেছে, কিন্তু আমি তার বিরুদ্ধে কোনো মামলা করব না। সে তো আমার সন্তান। আমি আপনার প্রথম স্ত্রীর বিষয়ে কথা বলতে চাই। আমার ধারণা তাকে খুন করা হয়েছিল। দেলোয়ার হোসেনের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আস্তে করে বললেন, কি বলছেন আপনি? আমি সেদিন বারবার সবার কাছে বলেছিলাম আমার রেবেকা কখনো আত্মহত্যা করতে পারে না, কিন্তু সবাই আমাকে বোঝাচ্ছিল। আপনার স্বামী কি বাড়িতে ছিলেন? খুন হয়েছে মানে? আপু তো আত্মহত্যা করেছে, সেটা গ্রামের সবাই জানে। হ্যাঁ, আমিও জানি। আসলে যে কোনো ঘটনা সত্য কিংবা মিথ্যে, আমরা প্রথমে যেটা প্রচার করব সেটাই প্রচলিত হয়ে যায়।
এবার বলেন, সেদিন কে কে ছিল আপনাদের বাসায়? আমি, আমার স্বামী, আমার দুটো মেয়ে, নয়ন আর বুবু। তবে ভোরবেলা বড় ভাইজান চট্টগ্রাম থেকে এসেছিলেন। নয়নের মায়ের মৃত্যুর পরে এসেছিল নাকি তার আগে এসেছিল? মনে হয় পরেই হবে, কারণ আমরা যখন বুবুর লাশ নিয়ে কান্নাকাটি করি তখন হঠাৎ করে দেখি ভাইজান সবার মধ্যে উপস্থিত। আমরা একটু সেই ঘরটা দেখতে চাই। সেই ঘর তো তালাবদ্ধ, রুমের চাবি একমাত্র ভাইজানের কাছে। বুবুর মৃত্যুর পর থেকে তালা মেরে আটকে রাখা হয়েছে ঘরটা। এখন আমরা গেলে কি তালা ভেঙে প্রবেশ করতে হবে? হ্যাঁ, কিন্তু সেটা আমি করতে দেব না, কারণ আপনারা গোয়েন্দা বা আর যাই হোক, কিন্তু এভাবে প্রবেশ করতে দেব না। রামিসা বলল। যদি পুলিশ নিয়ে আসি তাহলে ঢুকতে দেবেন? সাজু তখন রামিসাকে থামিয়ে দিয়ে বলল। ঠিক আছে, আপনাকে প্রবেশ করতে দিতে হবে না, আমরা আবার আসবো। তবে আরেকটা তথ্য দিয়ে একটু সাহায্য করবেন? বলেন। আপনাদের গ্রামের মধ্যে সম্মানিত এমন কোনো ব্যক্তি আছে যার কথা তো এলাকার সবাই মান্য করে চলে, এমনকি থানা পর্যন্ত যাদের কথার খুব মূল্য আছে, এমন কেউ? হাজি সাহেব আছে। কে উনি? খুব ভালো মানুষ, আমাদের এলাকার মধ্যে তার কথার দাম বেশি। হাজি ফজলুল সাহেব, যে কোনো বিচার আচার বা সামাজিক কাজের জন্য তাকে ডাকা হয়। ঠিক আছে, মেলা মেলা ধন্যবাদ। বাইকে উঠে সাজু রামিসাকে বলল। তুমি তখন সেই কাজের মহিলার সঙ্গে দেখা করার কথা বললে কেন? কারণ একটা পরিবারের মধ্যে কার সঙ্গে কেমন সম্পর্ক, কে কেমন চরিত্রের, কে কাকে বন্ধু বা শত্রু মনে করে ইত্যাদি সব কিছু সেই বাসার কাজের মানুষ অবশ্যই কিছুটা জানে। তাই ভাবলাম যদি আমরা তার সঙ্গে দেখা করতে পারি তাহলে তার কাছ থেকে জানতে পারতাম। কি জানতে পারতাম? আর তিনি সবকিছু যে বলবেন তার গ্যারান্টি কি? নয়নের মায়ের কে কে খারাপ চাইতেন, কার সঙ্গে তার বেশি শত্রুতা ছিল, এই সব। যেহেতু নয়নের মা নিজে তার স্বামীর কাছ থেকে টাকা এনে নাতনির বিয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন, সেহেতু সে অবশ্যই নয়নের মায়ের খুনিকে ধরার জন্য আমাদের সাহায্য করবে। বাহ বাহ, তুমি তো দেখি রহস্যের গন্ধ বুঝতে শিখে গেছো। হঠাৎ করে যদি আমি মারা যাই তাহলে তো তুমি আমার পরিবর্তে মামলা নিয়ে লড়তে পারবে। সাজু ভাই, কি হলো? আপনি এমন কথা আর কখনো বলবেন না। আপনি কেন মরার কথা বলেন, খারাপ লাগে। আচ্ছা, আর বলবো না। একটা কথা বলবো সাজু ভাই? বলো। আমরা সেই বিশিষ্ট ভদ্রলোকের কাছে গিয়ে কি করব জানতে পারি? সেখানে গেলেই বুঝতে পারবে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। হাজি ফজলুল সাহেব তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন ছোট্ট একটা মাঠে, আর সেই মাঠের দূরেই পশ্চিম আকাশে সূর্য নিভু নিভু করে জ্বলছে। সাজু ও রামিসা আসার পরে তিনি তাদের নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। উঠোনে চেয়ার পাতা আছে, সেখানে বসে বললেন। আমি মসজিদে নামাজ পড়তে যাবার জন্য বের হয়েছিলাম। এখনও কিছুটা সময় বাকি আছে, তাই সময় দিতে পারবো, তবে বেশিক্ষণ নয়। অপেক্ষা করতে বলতাম, কিন্তু আজ বৃহস্পতিবার মসজিদে হালকা জিকির আছে। আমি তেমন কিছু জিজ্ঞেস করব না, শুধু দুটো প্রশ্ন করব। জি। আজ থেকে 9 বছর আগে দেলোয়ার হোসেনের স্ত্রী রেবেকা আফরোজ যখন আত্মহত্যা করে তখন তার লাশ পোস্টমর্টম করা হয়নি, এতটুকু আমি জানি। কিন্তু আমি জানতে চাই যে লাশ নেবার জন্য পুলিশ যখন এসেছিল তখন কি আপনার সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, আফজাল খন্দকার এসেছিল আমার কাছে, সঙ্গে তার ছোট বোনের স্বামী খলিলও ছিল। তারাই কি আপনাকে অনুরোধ করেছিল যেন লাশ পোস্টমর্টম করা না হয়? হ্যাঁ, ওরা বলেছিল। রেবেকা ধার্মিক একটা মেয়ে, তাই তার লাশ নিয়ে কাটাছেঁড়া করার দরকার নেই। আপনি পুলিশকে অনুরোধ করেন। আমরা তো আত্মীয়রাই আছি, তবুও আপনি একটু বলেন, তবে কাজ হবে। তারপর আপনার কথাতে কাজ হয়ে গেল? সবটা নয়, কিছুটা। আমি তাদের পরামর্শ দিলাম যে একটা সুসাইড নোট লিখে সেটা রেবেকার বলে চালিয়ে দিতে। মিতের বাড়িতে সবাই যখন কান্না ভেঙে পড়েছে তখন আফজাল নিজে চিঠি লিখে সেটা আবার টেবিলে রাখে। তারপর সুযোগ বুঝে সেটা বাইর করে ততক্ষণ বেলা 11টা বেজে গেছে। তবুও আফজাল নিজে যখন চিঠি বের করেছে তখন কেউ কিছু বলে নাই। আপনার কি মনে হয়নি যে কাজটা একদমই অনুচিত হয়েছে? রেবেকা আত্মহত্যা করেনি, সে খুন হয়েছে, এমন মনে হয়নি? না,
মনে হয় নাই, কারণ রেবেকা যেদিন শ্বশুর বাড়ি থেকে এখানে এসেছে সেদিন তার সঙ্গে পথে আবার দেখা হয়েছিল। তারপর কান্না করে করে বলল বাঁচার ইচ্ছে নেই, কপাল থেকে সব কিছু শেষ হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। তাই আপনিও ভাবলেন যে তিনি আত্মহত্যা করে মারা গেছে? হ্যাঁ, হয়তো চিঠিটা লিখে যায় নাই ঠিকই, কিন্তু সে আত্মহত্যা করেছে এটা নিশ্চিত ছিলাম। মসজিদে আজান দিচ্ছে, আপনি বরং নামাজ পড়তে যান, আমরা এ বিষয় নিয়ে আবার কথা বলবো। মনে হয় দরকার নেই, কারণ সব কিছু আমি বলে দিয়েছি। সেটা সময় বলে দেবে। সাজু আর রামিসা হাঁটতে লাগলো। হাজি সাহেব এখনো বসে বসে তাদের দিকে তাকিয়ে আছে। এতটুকু ছোকরার এমন কঠিন কথা ধরন দেখে অবাক হয়ে রইলেন সে। গ্রাম থেকে বেরিয়ে মেন রাস্তায় উঠতে উঠতে চারদিকে অন্ধকার হয়ে গেল। বাইকের পেছন থেকে রামিসা বলল, বুড়োকে কেমন সন্দেহ হচ্ছে সাজু ভাই? কিরকম? যা জিজ্ঞেস করার হয়েছে সব কিছুই ঝটপট করে জবাব দিয়ে দিল। মনে হয় আগে থেকে তার মনের মধ্যে সকল উত্তর সাজানো ছিল, না হলে কিছু উত্তর দেওয়ার সময় তার ভাবনার দরকার ছিল। তারপর জিজ্ঞেস করতে পারতো তোমরা কারা, কিসের জন্য তোমাদের বলবো। সেটাই। তবে আমি চিন্তা করছি অন্য কিছু। কি সেটা? আমি ভেবেছিলাম নয়নের মায়ের খুন এবং তার বাবার উপর আক্রমণ দুটোই একই ব্যক্তির কাজ, কিন্তু এখন মনে হচ্ছে দুটো ভিন্ন। নয়নের মায়ের খুন করেছে একজন, আর সেই সূত্র ধরে নয়নকে ফাঁসাতে অন্য কেউ তার বাবার উপর আক্রমণ করেছে। তাহলে তো